নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শব্দ ধার করে বলতে ইচ্ছে হয়, আমি ঠিকই টের পাই, বুকের ভিতর দৃশ্যাবলী পুড়ে যায়। গুজব আর অশান্তির আগুনে কোথাও বুকের ভেতর শান্তি আর সম্প্রীতির চেনা দৃশ্যাবলী যখন পুড়তে দেখি কষ্ট হয়। সরকার রাজ্যে জানিয়েছিল, চিঠি দিয়েছিল পুলিশও। তা সত্ত্বেও আজ দফায় দফায় বসিরহাটে ঢোকার চেষ্টা চালালেন বিরোধীরা, যদিও পুলিশ প্রত্যেকটি ক্ষেত্রেই তাদের গতিরোধ করেছে। অন্যদিকে ঘটনার পর প্রশ্ন উঠেছে তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়েও। আজকের এই বিশেষ পর্বে আপনাদের দেখাবো একেবারে ঘটনাস্থলের ছবি, এই মুহূর্তের আপডেট। পাশাপাশি আজ দেখাবো সম্প্রীতির এক অসাধারণ ছবি, যুগ যুগ ধরে যেটা বাংলার সংস্কৃতি। কিভাবে আহত বাবার পাশাপাশি একই অ্যাম্বুলেন্সে আরও একজন আহতকে হাসপাতালে নিয়ে গেছেন ছেলে। ধর্ম না দেখে, পরিচয় না দেখে কিভাবে বসিরহাটের অশান্তিতে নিহত কার্তিক ঘোষের ছেলে বাবাকে হয়তো বাঁচাতে পারেননি, কিন্তু বাঁচিয়েছেন ফজলুর সর্দারকে। তাকে আমাদের কুর্নিশ। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো নিষেধাজ্ঞা টপকে আজ বসিরহাটে ঢোকার চেষ্টা করলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী আরজি জানিয়েছিলেন, পুলিশ চিঠি দিয়েছিল, কিন্তু তারপরও শুক্রবার দফায় দফায় অশান্তি বিধ্বস্ত বসিরহাটে ঢোকার চেষ্টা করল বাম, কংগ্রেস ও বিজেপি। তিন পক্ষকেই রাস্তায় আটকে দিল পুলিশ। বামেদের আটকে দেওয়া হয় বসিরহাট থেকে 37 কিলোমিটার দূরে। কংগ্রেস আটকে যায় 43 কিলোমিটার দূরে বারাসাতে। আর বিজেপির প্রতিনিধিদের পুলিশ আটকে দেয় বসিরহাট থেকে 50 কিলোমিটার দূরে বিরাটির কাছে মাইকেল নগরে। রাস্তাতেই পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপির নেতাদের উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। বিজেপির প্রতিনিধি দলকে মধ্যগ্রামের ঠিক আগে মাইকেল নগরে কিন্তু আটকে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে বিজেপির প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলের রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন, লকেট চ্যাটার্জি রয়েছেন, জয়প্রকাশ মজুমদার রয়েছে, প্রত্যেককে কিন্তু এইখানে আটকে দেওয়া হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় গাড়ি স্টার্ট করতেই পুলিশ কর্মীরা এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। পেপার কোথায়? বলছে যেখানে দাঁড়িয়ে বলবো সেটাই 144। এখানকার মানুষের কি পরিস্থিতি, কি অবস্থা, যাতে আমরা জানতে না পারি, যাতে আমাদের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে না পারে, যে কারণে এতদিন ধরে ব্যাপারটাকে আটকে রাখা হয়েছে। একই কারণে আজকে আমাদের এইখানে আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ চাপানুতরের পর বিজেপি নেতারাই দাবি করেন, বসিরহাট যেতে না দেওয়া হলে তাদের গ্রেফতার করা হোক। এরপরই লকেট চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ল অ্যান্ড অর্ডার পুলিশের নিজের হাতের বাইরে চলে গেছে। আজকে বলছে 144 ধারা এখানে জারি করছি, কালকে আরেকটা জায়গায় সামনে গিয়ে বলে 144 ধারা জারি করে দিলাম। পারলে বাড়িতে গিয়ে বলতে পারতে 144 ধারা জারি করে দিলাম, বেরোতে পারবে না। এই অবস্থা হয়েছে, ল অ্যান্ড অর্ডার পুরো শেষ হয়ে গেছে। তৃণমূল গোটা ঘটনাকে হঠকারী রাজনীতি বলে আখ্যা দিয়েছে। কদিন বাদে যেত মুখ্যমন্ত্রী একটা অ্যাপিল করেছেন, তিনি তো পিসের কথা বলেছেন। রাজনৈতিক সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটা শোনে, সেটা নিয়ে হঠকারিতা করার কোনো দরকার ছিল না। 10 দিন বাদে গেলে ক্ষতি কি ছিল, 15 দিন বাদে গেলে ক্ষতি কি ছিল। বামেরা বিজেপির থেকে খানিকটা এগিয়ে ছিল। তাদের প্রথমে আটকানো হয় অশোকনগরের কাছে। বাম প্রতিনিধি দল প্রথমে যশোর রোডের অশোকনগরের মানিকতলায় বাধা পান। তারপরে তারা যশোর রোড ধরে চলে আসেন দত্তপুকুরের চালতাবেরিয়া মোড়ে। সেখানেও পুলিশ তাদেরকে আটকালে তারা ঘুরপথে অর্থাৎ গোলাবাড়ি দিয়ে তারা কাঁচকল মোড়ে এসে পৌঁছয়। সেখানে অপেক্ষা করছিল বিশাল পুলিশ বাহিনী এবং রীতিমতো গার্ড রেল দিয়ে বাম দলগুলোকে আটকানো হয়। সেখান থেকে আরেকটু এগোলে শাসন থানার চালতাবেরিয়া মোড়ের কাছে ফের বামেদের আটকে দেয় বারাসাতের এসডিপিওর নেতৃত্বাধীন বিশাল বাহিনী। শেষমেশ সেখানেই রাস্তার ওপর একটি সভা করেন তারা। অ্যাডমিনিস্ট্রেশন ফেইল্ড। আমরা সকাল থেকে চেষ্টা করছি, এটা বোঝাবার চেষ্টা করেছি যে আমরা গেলে বরঞ্চ মানুষ জানে বামপন্থীদের চেনে এত বছর ধরে, তাতে নিরাপত্তা বরঞ্চ সুদৃঢ় হয়। অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলও বারাসাতের বেশি এগোতে পারেনি। পুলিশি বাধায় সেখান থেকেই ফিরতে হয় তাদের।
প্রদেশ কংগ্রেস সভাপতিকে বারাসাতের কাছেই আটকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ডাকবাংলো মোড়ের কাছে অধীর রঞ্জন চৌধুরীকে আটকে দেওয়া হয়েছে। তিনি আপাতত হাঁটছেন এবং সামনে পুলিশ কর্ডন করে যাচ্ছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের প্রশাসন, মুখ্যমন্ত্রী সকলে প্যানিক রিয়াকশন করছেন, অর্থাৎ 50 কিলোমিটার আগে থেকে আমাদের আটকে দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি দুর্বল, তার প্রশাসন দুর্বল। কংগ্রেসের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আজকে চলে গেলেন, আবার অধীর চৌধুরী লুকিয়ে লুকিয়ে এদিক দিয়ে ঘুরছেন, মোটর বাইকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন। এটা কি কোনো একটা দলের রাজ্যের সভাপতি? নবান্ন সূত্রে দাবি, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে জানান ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে, ফলে এই মুহূর্তে ওই এলাকায় গেলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠতে পারে। এতে এলাকার শান্তি বিঘ্নিত করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয় চিঠিতে। এরপরও বাম, কংগ্রেস, বিজেপি বসিরহাট ঢোকার চেষ্টা করায় তাদের আটকানো হয়েছে বলে প্রশাসন সূত্রে বক্তব্য। এদিকে লালু প্রসাদের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি দুটো কাজই জানে, এক, সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করে বিরোধীদের ডিস্টার্ব করা এবং বহিরাগতদের দিয়ে দাঙ্গা করানো। যদিও বিজেপি বরাবরই দাবি করে আসছে এসবই তৃণমূলের মিথ্যে প্রচার। প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, এবিপি আনন্দ। সায়ন্তন বসুকে দিয়ে শুরু করব, একেবারে প্রশাসন এবং সরকার যা বলছে সেই যুক্তিটা দিয়ে। তাদের বক্তব্য যে ওয়েল ইন অ্যাডভান্স পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে সরকারের তরফে এই অনুরোধ নিয়ে দিলীপ ঘোষকে ফোন করেন। আজকে আপনাদের যাওয়ার চেষ্টাটাই নাকি প্রমাণ করে যে আপনারা অশান্তিটা জিইয়ে রাখতে চান। নন্দীগ্রামে যখন অশান্তি হচ্ছিল তখন তো মমতা ব্যানার্জি ওখানে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন, ঢুকতে পারেননি। লালকৃষ্ণ আদবানিকে ফোন করে ডেকেছিলেন, তখন আমাদের মাধ্যমে তৃণমূল ঢুকেছিল। অনেকগুলো নাম সাম্প্রতিককালে এবিপি আনন্দ এবং বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে, জুনেইদ, আকলাক, তা নিয়ে জায়গায় জায়গায় আলোড়ন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে। তখন তো এই প্রশ্ন আসেনি যদি এগুলো হয় তাহলে এতে আবার দাঙ্গা হতে পারে, আবার কোনো অশান্তি তৈরি হতে পারে। আজকের দিনে কেন এই প্রশ্ন নতুন করে উঠবে? আমাদের সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে আরো অতিরিক্ত বাহিনী দেওয়ার কথা প্রস্তাব করেছেন, রাজ্য রিজেক্ট করেছে। দার্জিলিং এ নিজের প্রাণ বাঁচানোর জন্য 10 মিনিটের মধ্যে আর্মিকে ডেকে নামানো যায়, আরো ফোর্স পাঠাও, আরো ফোর্স পাঠাও। আর এখানে গ্রামের মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। কার্তিক ঘোষ আজকে, কয়েকদিন আগের, কয়েক মাস আগের, কয়েক বছর আগের ঘটনা, ইন্দ্রজিৎ দত্ত, মাল্লারপুর, এদের জন্য প্যারামিলিটারির কেন্দ্র সরকার দিতে চাইছে, তাকে রিজেক্ট করা হচ্ছে। ফাইন, শান্তনবাবু দেখা দরকার আমাদের যে কি করছে। এখানে আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের মান্দসরে বেশি দিন নয়, ঠিক আজকে আমরা 7 তারিখে দাঁড়িয়ে আছি, 1 মাস পিছিয়ে যেতে হবে। 8ই জুন 6 জন কৃষক পুলিশের গুলিতে মারা গেলেন। রাহুল গান্ধী যেতে চাইলেন, তাকে আপনাদেরই বিজেপি সরকারের পুলিশ 1-2 কিলোমিটার নয় 56 কিলোমিটার দূরে নিমচে আটকে দিল। একদম ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেনি। কেন্দ্র সরকার বাহিনী দিতে চাইছে, বলছে আপনি বাহিনী রাজ্য সরকার চাইছে না। এটা বাহিনী তো আসবে, অবশ্যই আমরা গেলে অশান্তি তৈরি হতে পারে, এটা হতে পারে, যে কোনো সময় হতে পারে। নন্দীগ্রামে রাজ্য সরকার বলেছিল বিজেপি শাসিত ক্ষেত্র হয়, কিন্তু এই যে ঘটনাটা, এই কথাটার মধ্যেই গোলমাল আছে, এই কথাটার মধ্যেই গোলমাল আছে। কারণ তার কারণ হচ্ছে যে ওখানে কি করছে আমরা দেখতে চাই, ওখানে মানুষ আক্রান্ত হচ্ছে, ওনারা কেন্দ্রীয় বাহিনীকে কেন দিতে চাইছেন না? নিশ্চয়ই জামাতের হাতে রাজ্যটা চলে গেছে, নিশ্চয়ই হুজি জামাতের হাতে রাজ্যটা গেছে, সেটা দেখাতে চাইছেন না। আপনি যে বললেন ফান্ডামেন্টাল ডিফারেন্স, যেটা মহারাষ্ট্রে হয়েছিল না মধ্যপ্রদেশে হয়েছিল, তার সঙ্গে এই ঘটনার, আপনাকে আমি বলছি ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে নন্দীগ্রামের সঙ্গে এখানের। কারণ নন্দীগ্রামে যেটা হয়েছিল সেটা স্টেট স্পন্সর্ড একটা সন্ত্রাস, আর এখানে এটা একটা কমিউনাল ডিসহারমনির চেষ্টা করা হচ্ছে, সেটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চেয়েছেন, দাঙ্গা বাঁধানোর কোনো পরিপ্রেক্ষিতে তাকে আরো বেশি উস্কে দিতে যেতে চাননি। এবং এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেট যতটা দরকার, সেন্ট্রাল ফোর্স হোক, বিএসএফ হোক, সেটা এখানে যেটা রয়েছে তাকে ডিপ্লয় করেছে। আপনারা মনে করছেন যেটা যথেষ্ট? হাতের বাইরে বেরিয়ে গেল, কখনো না, হাতের বাইরে বেরিয়ে গেল, হাতের বাইরে কেন্দ্র সরকারকে রিপোর্ট দিচ্ছেন না কেন? আপনারা কেন্দ্র রিপোর্ট চাইতে দিচ্ছেন না কেন? সংকোচিত করতে চান, তাহলে হবে না। কি লুকাতে চাইছেন? কি লুকাতে, কেন রিপোর্ট দিচ্ছেন না? রিপোর্ট কেন রিপোর্ট দিচ্ছেন না? রাষ্ট্রপতি শাসন জারি হলে তখন রিপোর্ট দেবেন।
রাষ্ট্রপতি শাসন জারি হলো তখন রিপোর্ট দেবেন তো? কিসের রাষ্ট্রপতি শাসন? কতবার করে করছেন আর সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছেন? দাবি তুলছেন রাষ্ট্রপতি। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আমরা 356 আমরা 356 করতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলা শুধু দেব না, আবার পশ্চিমবঙ্গকে আপনার দিলীপ বাবু তো বলছেন দাবি তুলে কালকে আমরা দাবি করছি, কিন্তু আমরা চাই আমি ঠিক দর্শকদের 1 মাস আগে পিছিয়ে দেব যে ঠিক কি হয়েছিল মধ্যপ্রদেশে, এবং শুধু এখানে নয়, এই রাজ্যের ইতিহাসেও বারবার বিভিন্ন রাজ্যে তো বটেই এই 144 ধারা কিংবা সরকারের তরফে নোটিশ দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা হয়েছে। 2006 সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, খানিকক্ষণ আগে সায়ন্তনবাবু বলছিলেন নন্দীগ্রামের কথা, একবার নয় একাধিকবার, এমনকি ভিপি সিংয়ের সরকারও পড়ে গেছিল লালকৃষ্ণ আদবানির রথযাত্রাকে আটকানোর জন্য বিহারে। দেখুন, মুখ্যমন্ত্রীর আবেদন ও পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার বসিরহাটে ঢোকার চেষ্টা করে বিরোধীরা। তাদের দাবি পুলিশ অন্যায়ভাবে তাদের আটকেছে। আমাদের প্রতিনিধি দলকে উত্তর 24 পরগনায় ঢুকতেই আটকানো হয়, অগণতান্ত্রিকভাবে এটা আটকানো হয়েছে, আমরা এর প্রতিবাদ করছি। কিন্তু আটকানোর ঘটনা তো এই প্রথম নয়। গত মাসে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তো একই ঘটনা ঘটেছিল। চলতি বছরের 8ই জুন পুলিশের গুলিতে নিহত 6 কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাহুল গান্ধীকে আটকেছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। শুধু আটকায়নি, গ্রেফতারও করা হয়েছিল তাকে। এর ঠিক একদিন বাদে এলাকায় ঢুকতে চাওয়ায় আটক করা হয়েছিল আম আদমি পার্টির নেতাদের। একইভাবে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও। এমনকি মন্দসৌরে পুলিশের গুলিতে কৃষক মৃত্যুর প্রায় 1 মাস কেটে যাওয়ার পর চলতি মাসের 6 তারিখ যখন যোগেন্দ্র যাদব, মেধা পাটেকাররা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তখনও তাদের আটকায় বিজেপি সরকারের পুলিশ। গত বছর নভেম্বরে এক পদ এক পেনশন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার পর যখন তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাহুল গান্ধী, ঠিক তখন দুবার তাকে আটকানো হয় এবং থানায় নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। এর আগে 2012 সালে তখন যমুনা এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের ভট্টা পারসৌল। একাধিক বিক্ষোভকারীর মৃত্যুর পর রাহুল গান্ধীকে ভট্টা পারসৌল যেতে বাধা দেয় মায়াবতীর পুলিশ। যদিও লুকিয়ে চুরিয়ে শেষমেশ ভট্টা পারসৌল পৌঁছন রাহুল গান্ধী। 2006 সালে তখন সিঙ্গুর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। জমি অধিগ্রহণের জন্য চেক বিলি শুরু হতেই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ চড়তে থাকে আন্দোলনের পারদ। সিঙ্গুরে তখন 144 ধারা। সেখানে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় তৎকালীন বাম সরকারের পুলিশ। সেদিন সিঙ্গুরে যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1990 সালে গুজরাতের সোমনাথ মন্দির থেকে তার রথযাত্রা শুরু করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। বিহার পৌঁছতেই আডবাণীর রথ আটকে দেয় লালু প্রসাদ যাদবের সরকার। আডবাণীকে গ্রেফতার করে বিহার পুলিশ। তারপরই কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। বিশ্বনাথ প্রতাপ সিংহ সরকারের পতন হয়। প্রতিটি ক্ষেত্রেই যুক্তি দেওয়া হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজনীতিবিদরা ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বাড়তে পারে। আর এক্ষেত্রেও বসিরহাটের অনেক আগেই বিরোধীদের আটকে দেওয়ার নেপথ্যে সেই একই যুক্তি দেওয়া হলো। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, আমার শুধু একটাই প্রশ্ন, আজকেও আপনারা গেছিলেন, পুলিশ আপনাদেরও প্রতিহত করেছে, একেবারে ঘটনাস্থলে যেতে দেয়নি, অনেক আগে ইনফ্যাক্ট থামিয়েছে। আপনারা সমস্ত রাজনৈতিক দল, এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের কাছে আমার প্রশ্ন নয়, সবার কাছে প্রশ্ন, একটা সমবেত শান্তি মিছিল করছেন না কেন? এইটা তো নিঃসন্দেহে যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দল, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল চাইবে যে এলাকায় শান্তি আসুক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে গতকাল আমি এসছি, আজকে আমি এইখানে গেলাম একটাই কারণে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে ধরুন ওখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, কোনো রাজনৈতিক দল যদি যায় হয়তো উত্তপ্ত হতে পারে। মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন যে কোনো রাজনৈতিক দল যাবেন না, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, মুখ্যমন্ত্রী এই আবেদনটা করছেন, আবার দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে বলছে কিছুটা নিয়ন্ত্রণে, যেমন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। দ্বিতীয় কথা, ওখানে কিছুটা নিয়ন্ত্রণ এসে গেছে। তো আমরা ভাবলাম, তার আগে কিন্তু আমরা বারে বারে বলেছি সর্বদলীয় বৈঠক ডাকুন রাজনৈতিক দলকে নিয়ে, এবং ওরা বলছে যে সর্বদলীয় বৈঠক ডাকা দরকার নেই, এমন পরিস্থিতি নয়। আপনারও কালকে চ্যানেলে সুব্রতবাবু বলছিলেন যে দরকার নেই সর্বদলীয় বৈঠক ডাকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে। তাহলে এবার প্রশ্ন আমার
যে আমরা যাচ্ছি ওখানে আটকে দিচ্ছে। আমার পুলিশের কাছে, ওখানে রিপোর্টাররা ছিল, তাদের কাছে আমি স্পেসিফিক্যালি বলেছি, অধীরবাবু ছিলেন এবং প্রদীপবাবু ছিলেন, যে আপনারা সর্বদলীয় বৈঠক বলছেন, সবটাই কন্ট্রোল, তাহলে যেতে দেবেন না কেন? বাদুড়িয়ায় আমাদের বিধায়ক এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল দায়বদ্ধ, কিন্তু আমরা কংগ্রেস, আমাদের বিধায়ক আছে, প্রদেশ সভাপতি, এবং আমরা যখন গেছি তখন আমাদের কাছে তো মানুষের কোনো একটু তাদের আশা প্রত্যাশা আছে, সেখানে আমাদের মানুষেরা কেমন আছে, আমরা যাওয়া মানে প্রত্যাশা আছে, বিধায়কেরও তো দায় আছে, দায়বদ্ধতা আছে। সবথেকে আপনাকে বলি, আজকে ফজলুল সর্দার এবং কার্তিক ঘোষ মারা গেলেন, ফজলুল সর্দার বেঁচে আছেন, এবং আমি আজকে আপনাদের কাছে বলছি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি সমন্বয়ের মাধ্যমে আপনি রাজনৈতিক প্রক্রিয়া শুরু না করেন, তাহলে সামাজিক প্রক্রিয়া কিন্তু বাড়তে পারে না। সামাজিক প্রক্রিয়া তখনই বাড়ে যখন রাজনৈতিক দলগুলো একত্রিত হবে। এটা বসিরহাটের ক্ষেত্রে শুভঙ্কর বলছে, কিন্তু যখন দার্জিলিং এর ক্ষেত্রে ডাকা হয়েছিল সর্বদল বৈঠকে কেউ যায়নি। ইন এনি ইভেন্ট এখানে মনে হয়েছে সরকারের যে জিনিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এবং আপনি জানেন যে 144 ধারা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে তিনি একটা আবেদন জানিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস। সুতরাং সেখানে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ যেটা হচ্ছে আস্তে আস্তে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি যায়, তাহলে সেখানে অন্য রকমের একটা কমোশন হতে পারে, একটা অন্য কিছু উস্কানি কেউ পেতে পারে। আমি বলছি না কেউ দিতে যাবে, কেউ পেতে পারে, কারণ হাইপোথেটিক্যালি তো ওভাবে বলা যায় না। তার জন্যই কিন্তু সিচুয়েশনকে ট্যাকল করতে 144, এবং 144টা কি 144 আমি দেখছি বিভিন্ন নেতা নেত্রীরা বলছেন যেখানে দাঁড়িয়ে থাকলেই 144 ইয়েস করা যায়। পুলিশ যদি মনে করে 144 ইজ কি, 144টা কি বলে, পুলিশ টু সি দ্যাট নো ব্রিচ অফ পিস টেকস প্লেস, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার নেয়, এবং এই অর্ডারটা না থাকলে প্রশাসন কখনো বলতে পারে না। কারা বলছে যে এখানে আইনের শাসন নেই? কারা বলছে? যারা নন্দীগ্রাম নেতাই সিঙ্গুর করেছে তারা বলছে আইনের শাসন নেই এখানে। আইনের শাসন আছে বলে তো আপনি অত দূর অব্দি যেতে পেরেছেন, আর আইনের শাসন ছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধাক্কা মারতে মারতে বার করে দিয়েছিলেন সিঙ্গুরের। আমি একটা কথা, চন্দ্রবাদী যে কথাটা বলছেন, আমি এটা জাস্ট ইন্টারপ্রিটেশন। 50 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স বিটুইন মধ্যমগ্রামে যেখানে বিজেপির দলকে গ্রেপ্তার করা হয়েছে আর বসিরহাট। আমাদের রাইটার্স বিল্ডিং বা মহাকরণ ডালহৌসি চত্বর 144 থাকে। আমরা তো গড়িয়াহাটে বসেও কোনো ধরনের মিছিল করতে পারবো না, যেতে পারবো না। 50 কিলোমিটার ভুল বলছেন, এরিয়াটা একটা দিয়ে হয় না। মধ্যপ্রদেশের 56 কিলোমিটারটা আমি বুঝিয়ে দিই। না আমি একটা কথা বলছি, ওখানে পুলিশের গুলি চলেছে সবাই জানে, কিন্তু এখানে কি মিডিয়া জানে কি চলছে? কয়েকটা ন্যাশনাল চ্যানেল ছাড়া কি বলছেন? প্রতিদিন প্রাণে ঝুঁকিতে আমাদের কথাটা বলি। আমি অর্ণব মুখোপাধ্যায় আজকেও প্রহিত হয়েছেন, আজকেও এবিপি আনন্দের কিভাবে গ্রাউন্ড রিয়েলিটি গতকালও প্রহিত হয়েছেন একাধিকবার, একাধিক জায়গায়। আমি দ্রুত আজকের ঘটনাটা সায়ন্তন বাবু বললেন, একেবারে পরিষ্কার আপনার সামনে তুলে ধরব। থমথমে বসিরহাট আবারও উত্তপ্ত হয়ে উঠল শুক্রবার। পরিবেশ ভারী হয়ে উঠল লোকজনের চিৎকার, বোমা গুলির শব্দে। শুক্রবার সকাল থেকেই বসিরহাটের রাস্তা পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। দেগঙ্গা থানা থেকে ঠিক 4 কিলোমিটার দূরে এই যে টাকি রোড রয়েছে, টাকি রোডের সামনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকরা তারা এখানে অপেক্ষা করছেন, এবং এখানে ব্যারিকেড করা হবে। ইতিমধ্যে গার্ডরেলও এখানে উপস্থিত। অন্যদিকে ঠিক এই রাস্তার পাশেই খড়িবাড়ি রোড, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গার্ডরেল উপস্থিত রয়েছে। এর মধ্যেই দুপুর 3:30 নাগাদ হঠাৎ ত্রিমোহিনী মোড়ের কাছে অশান্তি ছড়ায়। নতুন করে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। বোমা গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। তড়িঘড়ি ওই এলাকায় বাহিনী পাঠানো হয়, কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হয়নি। তাই শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এই ঘটনার খবর চাউর হতেই নতুন করে অশান্তি ছড়াতে শুরু করে ময়লাখোলা টাকি রোডের মতো এলাকাতেও। সকালের দিকে কিছু দোকানপাট খুললেও দুপুরের অশান্তির পর ফের তা বন্ধ হয়ে যায়। লোকজন ভয়ে বাড়ির ভেতরে ঢুকে যান, শুনশান হয়ে যায় রাস্তা। এমনিতেই লাগাতার অশান্তির জেরে বসিরহাটের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। বন্ধ স্কুল থেকে স্বাস্থ্যকেন্দ্র, দোকান বাজার বন্ধ থাকায় তৈরি হয়েছে খাবারের সংকট। এই দমবন্ধ দশার মধ্যে আর কতদিন কাটাতে হবে তা ভেবে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে অশান্তি নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি 144 ধারা শেষ হলেই তারা এলাকায় শান্তি মিছিল করবে। আমরা সবাই মিলে ঠিক করি
যে শান্তি বিরাজ করুক, আগে প্রথম পিস আনা হোক, এবং তারপরে শান্তি মিছিল হোক, চলুক। আমরা শান্তি মিছিল করবো, আমাদের সাথে পার্টিসিপেট করুক, সবাই চলুক। আমরা হিন্দু মুসলমানকে নিয়ে শান্তি মিছিল করবো, প্রত্যেকটা জায়গায় 3টে জায়গায় করবো। একটা সর্বনগর করবো, একটা বাদুরিয়া করবো, একটা বসিরহাট করবো, 50,000 লোকের মিছিল করবো। বিজেপি অবশ্য এদিন ফের 356 ধারা জারির দাবি জানিয়ে সুর চড়িয়েছে। আগামীকাল আমরা দুপুরে 1টার সময় এখান থেকে ধিক্কার মিছিল বার করব ধর্মতলার উদ্দেশ্যে। আর সেই ধিক্কার মিছিলের পরে আমাদের একটি প্রতিনিধি মণ্ডল মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করে 356 ধারা জারি করার জন্য লিখিতভাবে তাকে আমরা একটা স্মারকলিপি দেব। সব মিলিয়ে অশান্তি ঘিরে রাজ্য রাজনীতিও ঘুরছে। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। চন্দ্রবাবু, পাশাপাশি গ্রাউন্ড রিয়েলিটিতে একটা ভাঙড়ে আমরা বারবার দেখিয়েছি কিভাবে অবৈজ্ঞানিক প্রচার করে একটা বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে। হ্যাভিং সেড দ্যাট, স্থানীয় স্তরে আপনাদের আরাবুল ইসলামদের বিরুদ্ধেও মানুষের অভিযোগ ছিল, এখানেও কিন্তু বিধায়কের বিরুদ্ধে, দীপেন্দু বিশ্বাসের বিরুদ্ধে সংশয়, ক্ষোভ, অভিযোগ আছে না? সে হয়তো আছে, সংশয় ক্ষোভ তো মানুষের থাকতেই পারে। তার কেন সেই সংশয়, সেই ক্ষোভ, সেটা নিশ্চয়ই দলের যারা নেতৃত্ব তারা দেখবেন, যারা এটা দেখার জুরিসডিকশন যাদের, তারা নিশ্চয়ই দেখবেন। তবে নিশ্চিতভাবে এর পেছনে যে প্রভোকেশনগুলো, যাতে আরো প্রভোকেশন না হয় সেদিকে নজর রাখাটাই দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর ধর্ম এবং তাদের দরকার, সেই প্রয়োজন। আমি জাস্ট একটা জিনিস বলি, যে বিধায়ক গেলেন, জ্যোতিপ্রিয়বাবু বলছেন এখন যে শান্তি মিছিল হবে, শান্তি মিছিল করব। বিধায়ক তিনি ছিলেন না, তিনি এলেন, তিনি গেলেন। ওখানে যারা বিধায়ক আছে তাদেরও তো কিছু ভূমিকা আছে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি বলি, এই কদিন ধরে আমরা বিজেপি এবং তৃণমূলের ম্যায় তুতু দেখছি, আমরা তাদের লড়াই দেখছি। অন্য যে রাজনৈতিক দল আছে, তাদের যে প্রতিনিধি আছে, তাদের যে দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব তাদের যে পালন করতে হবে, সেই জায়গায় আজকে তারা যেতে পারবে না। আমি আজকে ওখানে ছিলাম, আমরা কিন্তু অ্যারেস্ট হইনি। তার কারণ পুলিশকে আইন শৃঙ্খলায় আমাদের সঙ্গে লড়ালড়ি করতে হোক, আমরা কিন্তু সেটা চাইনি। আমরা বলেছিলাম আমরা গিয়ে ওখানে দেখতে চাই। বিজেপি এই কথা বলছে, তৃণমূল এই কথা বলছে। সত্যিকারের মানুষ কি অবস্থায় আছে, আমাদের বিধায়ক, আমাদের দলীয় কর্মী এবং সাধারণ মানুষ, সেই জায়গাটায় সত্যিকারের কি ঘটনাটা ঘটছে, এটা তো মানুষ জানতে চাইছে। এদিকে বলছে কেন্দ্রীয় বিধায়ক, ওদের বিধায়ক রয়েছে, কংগ্রেসের বিধায়ক বাদুরিয়া, সেইখান থেকে তারাই তো খবর দিতে পারেন, তিনিই তো খবর দিতে পারেন। সুতরাং কংগ্রেস নেতৃত্ব যে খবর পাচ্ছে না তা নয়, কিন্তু এই সিচুয়েশনের মধ্যে কংগ্রেসের যাওয়া এবং তার সাথে 144 ধারা রয়েছে যেখানে, সেখানেই বলা হচ্ছে এইটা শুভঙ্কর, আমার ধারণা শুভঙ্কর শান্তি মিছিল কালকে আরজি করে দেখেছি, শান্তি মিছিল কারা করে, আরজি করে কালকে প্রমাণ হয়েছে। ওই শান্তি কমিটি সাধারণ মানুষ গেছে, সাধারণ একটা ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এলাকার মানুষের ক্ষোভ আছে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। দেখুন, এখনো থমথমে বসিরহাট। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছু জায়গায় পুলিশকে কাঁদানে গ্যাসের শেলও ছুড়তে হয়। আর এই ঘটনাতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসের ওপর। তাদের অভিযোগ, দীপেন্দুর নির্দেশে পুলিশ বৃহস্পতিবার বেশ কিছু আক্রান্তকেই ধরে। দীপেন্দু বিশ্বাস আসার পরে সমস্ত অঞ্চলে পুলিশকে সঙ্গে নিয়ে সমস্ত মানুষজনদেরকে ধরে ধরে অ্যারেস্ট করিয়ে এইগুলো দীপেন্দু বিশ্বাস করিয়েছে। আমাদের এখানকার যিনি এমএলএ দীপেন্দু বিশ্বাস হঠাৎ 12টার দিকে বসিরহাট থেকে পুলিশ নিয়ে প্রত্যেক বাড়ির থেকে ছাস করছিল এবং যত পুরুষ পাচ্ছিল, যুবক পাচ্ছিল, তাদেরকে ধরে নিয়ে আসছিল। কারণ কি, তাদের কাছে নাকি অস্ত্র আছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন দীপেন্দু বিদেশে ছিলেন। বুধবার সকালে ফেরেন, বসিরহাট থানায় যান। ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে কিছু লোক হেনস্থা করে বলে অভিযোগ। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ শহরের বাড়ি বাড়ি ঘুরে ধরপাকড় শুরু করে। অভিযোগ, বেছে বেছে এক পক্ষকেই ধরা হচ্ছিল, ফলে নতুন করে আগুনে ঘি পড়ে। আইসি নাসিম আক্তারকে নিয়ে হঠাৎ একটা পুলিশ বাহিনী নিয়ে ওই এরিয়ায় যেই সব সার্চ করতে আরম্ভ করলো। তখন ওখানকার লোক সবাই জিজ্ঞাসা করলো যে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের সার্চ করছেন কেন? আমরা যেসব নাম দিচ্ছি যারা আক্রমণ করেছে তাদেরকে আপনারা রেস্কিউ করছেন। সাধারণ জনগণ দীপেন্দু বিশ্বাসকে আর বসিরহাটে ঢুকতে দিতে চায় না। যদিও তৃণমূল নেতৃত্ব দীপেন্দুর পাশেই দাঁড়াচ্ছে। অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত নমনীয়, অত্যন্ত পোলাইট ছেলে। শ্রমিককে হারিয়েছেন,
1599 ভোটে শ্রমিক জিতেছিলেন, 25,000 ভোটে হেরেছে দিব্যেন্দুর কাছ থেকে। তার বাড়ি ভেঙে দেবো, তার মাকে মারবো, বাবাকে মারবো, তার গাড়িটা জ্বালিয়ে দেবো, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল করতে পারে? যারা রেজিস্ট করেছে তাদের অ্যারেস্ট করতে গেছে দীপেন্দু বিশ্বাসে, কোন ধরনের তুমি আমাদের এমএলএ, এটাই ছিল সবার একমাত্র প্রতিক্রিয়া। সুতরাং সেই রাগের বশত ওদের পার্টি অফিস হয়তো কিছু কিছু ক্ষতি করেছে, বাড়িতে করেছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার রাতের দিকে দীপেন্দুকে কলকাতায় ডেকে পাঠায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আপাতত বসিরহাটে দলের দায়িত্ব দেওয়া হয়েছে অসিত মজুমদারকে। তিনি দলে দীপেন্দুর বিরোধী শিবিরের নেতা বলেই পরিচিত। যদিও দীপেন্দুর দাবি দায়িত্ব বদলের খবর তার জানা নেই। দীপেন্দু তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে জানান, আমরা কালকে রাত 2টোর সময় ফিরেছি জার্মানি থেকে, আমি ছিলাম না, আমরা একটা ফুটবলের প্রোগ্রামে গেছিলাম, সেখান থেকে তড়িঘড়ি ফিরে আমি কাল সকাল 10টা নাগাদ বসে পৌঁছি, 5 মিনিট থানায় ছিলাম, তারপরে হার্ডলি 15-20 মিনিট বাড়ি থাকার পরে আমি এসডিও অফিসে ছিলাম পুরো সারা প্রায় রাত 9টা অবধি। সেখানে একটা বদনাম দেওয়া হচ্ছে আমরা নাকি কোনো জায়গায় গিয়ে, কোন পাড়ায় গিয়ে কেউ নাকি ঝাঁটা নিয়ে তাড়া করেছে, কেউ নাকি সব মিথ্যে কথা বলা হচ্ছে। যদিও বিজেপি বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ককে ছাড়তে নারাজ। সেখানকার এমএলএ নিজে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি করার নামে আর সাধারণ মানুষকে হ্যারেস করেছেন এবং অ্যারেস্ট করেছেন। মানুষ এত ক্ষুব্ধ এই প্রশাসন এবং এই সরকারের প্রতি, তারা রাস্তায় নেমে এমএলএকে পর্যন্ত অসম্মান করেছেন, ধাক্কাধাক্কি করেছেন। এদিকে এরই মধ্যে বসিরহাটের আইসিকে বদল করা হয়েছে। বসিরহাট থানার আইসি ছিলেন নাসিম আক্তার, তাকে সরিয়ে আইসি করা হলো বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। কিছুক্ষণ আগে আরজি করের কথা হলো। আরজি করের ঘটনায় বা এই বসিরহাটের অশান্তির জেরে সব থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটা কি, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এমন ক্ষতি হয়েছে যা সত্যি সত্যি অপূরণীয়। কার্তিক ঘোষ তিনি মারা গেছেন, আর তার ছেলে প্রভাশিস ঘোষ এক অন্য ছবি আমাদের দেখালেন। যখন তিনি তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করেন, তখন এলাকারই আরেক বাসিন্দাকে উদ্ধার করে ওই একই অ্যাম্বুলেন্সে তোলেন এবং নিয়ে আসেন। দুর্ভাগ্যবশত কার্তিকবাবু, ডাক্তারবাবুরা বাঁচাতে পারেননি, তার আঘাত সত্যিই গুরুতর ছিল। আরেকজন বেঁচে যান, তার নাম ফজলুর সর্দার। আমার মনে হয় এটাই বাংলা, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার মানুষ। প্রভাশিস ঘোষকে আমাদের কুর্নিশ রইল আরেকবার। কার্তিক আজ নেই, কিন্তু ফজলুর অনেকটাই সুস্থ। বসিরহাটের অশান্তিতে প্রাণ গিয়েছে প্রভাশিসের বাবা কার্তিক ঘোষের। তবে বাবাকে বাঁচাতে না পারার যন্ত্রণার মাঝেও প্রভাশিসের মনের কোণে একটা আনন্দ রয়েছে, ফজলুর চাচাকে বাঁচানোর আনন্দ। বুধবার হাসনাবাদ থেকে ফেরার পথে অশান্তির মাঝে পড়ে গুরুতর আহত হন প্রভাশিসের বাবা কার্তিক। তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই ভর্তি ছিলেন বসিরহাটের বাসিন্দা ফজলুর সর্দার। কাঁদানে গ্যাসের শেল এসে ফাটে তার মুখে। ডাক্তাররা দেখেই বলে দেন কলকাতায় নিতে হবে, কিন্তু নিয়ে যাবে কে? ফজলুরের পরিবার তখনও এসে পৌঁছতে পারেনি। প্রভাশিস ফজলুরকে চিনতেন না, কিন্তু ডাক্তারদের কথা তার কানে গিয়েছিল। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। বাবার সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে নেন ফজলুর চাচাকে। কোনো রক্তের সম্পর্ক নেই, তবু সারাটা রাস্তা দুজনের স্যালাইনের বোতল দু হাতে ধরে বসে থাকেন। ওখান থেকে আসার সময় একই পেশেন্টের মধ্যে একটা গাড়িতে আরেকজনের ইনজুরিড ছিলেন, একজন মুসলিম। আমাকে বললেন আপনি কী করবেন, নাকি নিয়ে যেতে পারবেন? আমি বললাম আমি কোনো মুসলিমকে নিয়ে যেতে আমি দ্বিধাবোধ করব না, আমি মানুষ ধর্ম পালন করি। তাকে নিয়ে আমি ভর্তি করেছি, আমার বাবার আগে তাকে অ্যাডমিট করেছিলাম। সে এখন সুস্থ আছে, আমার ভালো লাগছে। বৃহস্পতিবার কার্তিক ঘোষের মৃত্যু হয়। সকাল থেকে প্রভাশিস হাসপাতালে আর থানায় দৌড়দৌড়ি করেছেন। তবে চরম শোকের সেই মুহূর্তেও ফজলুর চাচার খোঁজ নিতে ভোলেননি। ফজলুরের শরীর এখন আগের থেকে ভালো, কিন্তু কার্তিকের মৃত্যুর খবর শোনার পর থেকে মন ভালো নেই। বাবার মতন করে আমার একসাথে নিয়ে এসছে, দুইজন একসাথে আলাদা চলে গেল। বসিরহাটের অশান্তি অনেক ঘর ভেঙেছে। সেই অশান্তি আবার দুই পরিবারের মধ্যে সম্পর্ক জুড়েছে, যে সম্পর্ক আত্মিক, ধর্মের নামে ভাঙার মতো ঠুনকো নয়। আল্লাহ, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাঁচতে চাই, এই দাঙ্গা করিও না। সবাই শান্তিপূর্ণভাবে চলতে পারে, বসবাস করতে পারে, আমরা সেটাই চাই। আল্লাহ কাছে চাইবো সবাই শান্তিতে বসবাস করতে পারে। কার্তিক ঘোষ মারা গেছে, তাদের পরিবারটা যেন ভালো চলে। কার্তিক ঘোষের মৃত্যুর যন্ত্রণা এখন কুড়ে কুড়ে খাচ্ছে ফজলুরের পরিবারকেও।
এমন যন্ত্রণা যাতে আর কাউকে পেতে না হয়, সেজন্য হাত জোর করে আর্জি জানাচ্ছেন তারা। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, অশান্তি যাতে না হয়, এবং হাত জোর করে বলছি যে দেশে শান্তি ফিরে আসুক। এই অশান্তি আমরা চাই না। তো রাজনীতি এই জায়গাটা না হওয়া উচিত এবং শান্তি চাই, শান্তি ফিরে আসুক। কার্তিক বাবু যে মারা গিয়েছে তার জন্য খুব দুঃখিত এবং উনি স্বর্গবাসী হোক। নজরুল লিখেছিলেন, নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি একটা লোক ডুবে মরছে, মনের চিরন্তন মানুষটি তখন এই প্রশ্ন করার অবসর দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান। একজন মানুষ ডুবছে, এটাই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড়। সে ঝাঁপিয়ে পড়ে নদীতে। হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান, বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু, তার জন্য তো তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ণ হয় না। তার মন বলে, আমি একজন মানুষকে বাঁচিয়েছি, আমারই মতন একজন মানুষকে। প্রভাশিস মানুষের মতো কাজ করেছে। হিংসা তার মনুষ্যত্বে আঘাত হানতে পারেনি, তাই হিন্দু মুসলমান না, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে বাঁচিয়েছে সে। পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, এবিপি আনন্দ। প্রভাশিস বোধহয় আমাদের সবাইকে একটা ভীষণ বড়, ভীষণ দরকারি, এই মুহূর্তে ভীষণ প্রয়োজনীয় একটা শিক্ষা দিলেন। সরঞ্জিত, এটাই বলছিলাম, এটাই বাংলা, এটাই বাংলার মানুষ। হ্যাঁ, শ্রী কার্তিক ঘোষ, শ্রী ফজলুর সর্দার, লোকে বলে লালন কি জাত সংসারে। সুমন গিয়েছেন যে ভরসা যেন না পায় যত, দাঙ্গামুখ হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তারা। অনেকটা অঞ্চলে, ওই অঞ্চলে নেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কেউ খারাপ কিছু না আদান প্রদান করতে পারে, উস্কানিমূলক কিছু। 14 তারিখ অবধি বোধহয় আপাতত নেটটা বন্ধ করে রাখা হয়েছে। 14 তারিখের পর আমি এই প্রশ্নটা করলাম, তার কারণ মানুষ যদি নিজে না জাগে, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে কলার ধরে বেশি দিন রাখা যায় না তাদের। তো আমাদের রবীন্দ্রনাথ, লালন, আমরা তো কথায় কথায় তাদের কোট করি, তাদের কথা বলি, কিন্তু শুধু হয়তো বলি, জানেন, ভেতর থেকে নিলে এরকম হয় না। ভেতর থেকে নিলে এগুলো হয় না। ব্লেম গেমের সময় নয় এখন। এখন যাতে জিনিসটাকে কন্ট্রোল করা যায়, যাতে রেস্ট্রিক্ট করা যায়, না হলে পারপাসটাই ডিফিটেড হবে। সৃষ্টির প্রতিহিংসার কোনো শেষ নেই এখানে, শব্দটাই চলে না। an eye for an eye makes the whole world blind। এবং সৃষ্টির মূলের কথা দেশ, জীবনানন্দ বলেছেন, মানুষের মধ্যে এই প্রবণতা চিরকাল। হিন্দি ছবি, বাংলা ছবিতে মারামারি অধিকাংশ ছবিতে থাকে, কারণ ওগুলোই চলে, মানুষ ওগুলো পছন্দ করে। কিন্তু আমরা যারা ক্রমশত মানুষ উন্নত হচ্ছে, উন্নতি মানে কি শুধু টেকনোলজির ব্যবহার, তা তো নয়, মানুষকে তো মননেও উন্নত হতে হয়, উন্নতি করতে হয়। তো সেইটা কিন্তু আমাদের সামনে বারবার এই পরীক্ষাগুলো ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, এবং আমরা মাঝে মাঝেই ফেল করি। এই দেখুন, ফেল করছি বলে কিন্তু এগুলো করতে হচ্ছে, এগুলো আসছে। বলতে চাই, যেটা আলোচনা বা দেখালেন অবশ্যই খুবই উদাহরণস্বরূপ, এবং এটা আদর্শ ব্যবস্থা থাকা উচিত। কিন্তু যে ছেলেটির ফেসবুক পোস্টের কারণেই এত বড় সমস্যাটা তৈরি হলো, 17 বছর মাত্র বয়স, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে সে ফেসবুক নাকি পোস্ট করেছে, আর একটা রিয়াকশনে করেছে। আপনি কি তার পোস্টটাকে সমর্থন করেন? একদমই করি না, একদমই করি না। আমি শুধু বলছি 17 বছর বয়স। কিন্তু আমি শ্রীজাতর পোস্টটাকেও সমর্থন করি না। শ্রীজাতর বিরুদ্ধে যারা এফআইআর করেছিল তাদের বিরুদ্ধে অনেক প্রোগ্রাম করেছে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া, কিন্তু শ্রীজাতকেও এখন গ্রেপ্তার করা উচিত ছিল এই কারণে। সেটাও যদি হয় তাহলে তখন হবে এই সমানতা। যতদিন এটা হবে না, আমি বলছি আজকে কোন ছেলেটার পেছনে কে আছে কিনা অনুসন্ধান করা দরকার। ওই 17 বছরের ছেলে এমনি করে দেয়নি, মানুষ 17 বছরের ছেলে এমনি করে দেয়নি, একটার পেছনে কে আছে দেখতে হবে। আমি রবীন্দ্রনাথ নজরুলকে বিশ্বাস মানুষ বিশ্বাস করেন, এটা আপনারা চান না? এখন বলছি রবীন্দ্রনাথ নজরুল আপনারা যেটা দেখালেন এটা আদর্শ ব্যবস্থাটা হওয়া উচিত, কিন্তু আপনারা এটা হলো আজকের দিনে যে অপরাধ ছেলেটা করেছে, মাত্র 17 বছর বয়স, হতে পারে আইনের পেছনে কে আছে দেখুন, শ্রীজাতের পেছনে কে আছে দেখুন। শ্রীজাত যে ভয়ঙ্কর কাণ্ড, আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং কবির অধিকার আর একজন 17 বছর আপনি সমর্থন করেন, যারা এফআইআর করেছে
বাস্তব সমস্যা এটা স্বীকার করুন। এই বাস্তব সমস্যা আরে এটা ডিবেট নয়। যতদিন এই সমস্যা চলে আপনারা এর থেকে সুবিধা নিতে চান, সুবিধা নিতে চান, সমর্থন করি না। এটা দুজনের বিরুদ্ধে লেখনী কতদূর যাবে তার মানে লিমিটেশন আমি আপনি করতে পারবো না। এটা চন্দ্রিমাদি আমি আপনি করতে পারবো না। কখনোই কেউই আমি আপনি করতে পারবো না। কেউই করতে পারে না। আরে গুলি দেওয়ার চেষ্টা করছেন কেন? ওর সাথে নিচ্ছেন কেন? এটা দুটো কেন সিজা? আরে সিজা তো এটা লেখো। আরে এই 17 বছরের ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বাবা তার মানে বিড়াল বেরিয়ে পড়েছে। বিড়াল বেরিয়ে পড়েছে। বিরুদ্ধে নিন তার বিরুদ্ধে। এটা অবশ্যই আমি আপনি আমি মানতে পারছি। কয়েকটা খুব সিরিয়াস বিষয় বলছি যে আজকে একবিংশ শতাব্দীতে থাকার পরেও সোশ্যাল মিডিয়ার যে মিসইউজ, ভেগনেস, আমরা অবাক হয়ে যাই যে আমাদের যুক্তি কাজ করে না। আপনি যদি সম্প্রতি এই ঘটনা বা তার আগে সাম্প্রতিক যদি সোশ্যাল মিডিয়া দেখেন, তার 60% বা তার বেশি হয়তো ফেক। একদম। অথচ আপনি দেখুন আগে গুজব মানুষের, আমার মনে আছে 9-এর দশকে যখন এরকম পরিস্থিতি এই শহরে রাজ্যের কিছু কিছু অংশে সৃষ্টি হয়েছিল, তখন গুজব কিন্তু পল্লবিত হয়েছিল সাধারণ মানুষের উইসপারিং ক্যাম্পেইনে। এখন তার থেকে 100 গুণ বেশি শক্তিশালী। আমি বলছি তার থেকে অনেক রাতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো 7 জন মানুষের মৃত্যু হয়েছে, যার মানে আমি বলছি কোনো এই ধরনের ঘটনাই ঘটেনি। মানে রাজ্যে ছড়িয়ে দেওয়া হলো। গতকাল ফেসবুকে একটা ভোজপুরি ছবি আমি আপনাকে দেখাচ্ছি, একটা সঙ্গীতের একটা অংশ দেখাচ্ছে, এমন ভাবে দেখাচ্ছে যে অরিজিনাল ছবি এবং পুরো ঘটনা দর্শকদের সামনে আজকে হাজির করব বলে তৈরি করে রেখেছি। ঠিক দেখুন কিভাবে আমাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা আছি বিভ্রান্ত করা হচ্ছে, ইচ্ছাকৃত বিভ্রান্ত করা হচ্ছে। তার পেছনে একদম সুপরিকল্পিত চক্রান্ত, প্রচুর পরিশ্রম করে যে চক্রান্তর জালটা বোনা হয়েছে। দেখুন, বসিরহাটে অশান্তি নিয়ে সোশ্যাল সাইটে গুজবের ঝড়, মিথ্যে প্রচার। অশান্তির শুরুটাও হয়েছিল সোশ্যাল সাইটে কুরুচিকর পোস্ট ঘিরে। সেই উস্কানির খেলা এখনো অব্যাহত। হরিয়ানার বিজেপি নেত্রী বিজেতা মালিক তার ফেসবুক ওয়ালে এই ছবিটি পোস্ট করেছেন। ছবির তলায় বিজেপি নেত্রী দাবি করেছেন বাংলায় নাকি হিন্দু মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কিন্তু সত্যিই কি পরিস্থিতি এরকম? বিজেপি নেত্রীর দাবির সত্যতা খতিয়ে দেখতে খোঁজ খবর নেওয়া শুরু করি আমরা, আর তারপরই সামনে চলে আসে এই মিথ্যে। পাশাপাশি এই দুটো ছবি দেখে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। হরিয়ানার বিজেপি নেত্রী বাংলায় নারীদের দুর্দশা বলে যে ছবি পোস্ট করেছেন সেটি আসলে একটি ভোজপুরি ছবির দৃশ্য। নাম औरत खिलौना नहीं। মুক্তি পায় 2014 সালে। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজেপির সাংসদ তথা ভোজপুরি তারকা মনোজ তিওয়ারি এবং রিঙ্কু ঘোষ। অর্থাৎ বাংলায় নারীদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে বলে এই যে পোস্ট করা হয়েছে ডাহা মিথ্যে। একদিকে যখন বিজেপি নেত্রীর ভুয়ো পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে, অন্যদিকে তখন উস্কানিমূলক পোস্ট করায় গ্রেফতার করা হলো একজনকে। নাম আহমেদ হোসেন। নদিয়ার কালীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি দমকল কর্মী। অভিযোগ, রাজু খান নাম দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট করেন আহমেদ হোসেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, উস্কানিমূলক, আপত্তিকর বা শান্তি বিঘ্নিত হতে পারে সোশ্যাল সাইটে এমন কোনো পোস্ট করলে আইনানুগ কড়া ব্যবস্থা নেবে পুলিশ। তবে সোশ্যাল সাইটে ভুয়ো এবং বিতর্কিত পোস্ট যেমন রয়েছে, তেমনি এমন পোস্টও করা হচ্ছে যা থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত জরুরি। যেমন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মোহাম্মদ কাইফ টুইটারে লিখেছেন, পয়গম্বর এতটাই মহান যে একটা ফেসবুক পোস্ট করে তার সম্মানহানি করা যায় না। কোটি টাকার সম্পত্তি নষ্ট করা, হিংসা, এসবই তার শিক্ষার পরিপন্থী। লজ্জা। সোশ্যাল সাইটের ভালো মন্দ সব দিকই আছে, কে কিভাবে তার ব্যবহার করছে সেটাই আসল। এবিপি আনন্দ। শান্তনবাবু, আমি একবারও বলছি না যে যা হয়েছে সমস্ত আপনারা করেছেন, কিন্তু আমি বলছি হরিয়ানার নেত্রী, তার সঙ্গে বাংলার কি লেনা দেনা? তিনি এর দায়িত্বশীল নেত্রী, এটা করে দিলেন। যার নাম করছেন আমি চিনি না, কিন্তু যদি বিজেপির সঙ্গে সম্পর্কিত এমন কেউ অবশ্যই হন, পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে যে বাকি যে মিডিয়াগুলো আছে তারা ক্রেডিবিলিটি লস করে ফেলেছে।
কারণ ধুলাগড় থেকে শুরু করে কালিয়াচক থেকে শুরু করে তাই না দেগঙ্গা থেকে শুরু করে আপনি জানেন আমি আবার বলছি বাংলা সংবাদ মাধ্যম অত্যন্ত না 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 বাধ্য হওয়ার বিষয় নয়। আমরা আবার বলছি যে মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সঙ্গে মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমের বিন্দু মাত্র সম্পর্ক নেই। আমি আবার বলছি আপনাদের যে যখন মনে হয় যে সংবাদ মাধ্যমের একটা খবর প্রচুর মানুষের প্রাণের সঙ্গে যুক্ত, কোথাও নিঃসন্দেহে মিডিয়ারও আগুন ছড়ানো থেকে তাকে প্রতিহত করা উচিত। এবিপি আনন্দের এই ভূমিকার জন্য, আনন্দবাজার পত্রিকার এই ভূমিকার জন্য আমরা গর্বিত। আমরা মনে করি না সংবাদ মাধ্যমের কাজ আগুন ছড়ানো? অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বাংলা সংবাদ মাধ্যম বিষয়টাকে ডিল করেছে একেবারে। আমি কিন্তু খুব পরিষ্কার করে বলতে চাই যে সংবাদ মাধ্যম যদি ধারাবাহিকভাবে আমরা দেখি, একটা তো পরম্পরাও আছে আমাদের বাংলা সংবাদ মাধ্যম, কিন্তু এমন কোনো খবর দেখায়নি অতীতেও বা আজও দেখাচ্ছে না যে খবরটার থেকে ইন্ধন পেতে পারে। কারণ এই ঘটনাগুলো তো ঘটায় কিছু দুষ্কৃতিকারী, মানে এদের তো জাত ধর্ম বর্ণ ভাষা রাজনৈতিক দল হয় না, এরা নির্দিষ্ট একটা দুষ্কৃতিকারী, এরা সমাজের দুষ্কৃতি মানে এই ধরনের সুযোগ খুঁজতে থাকে এবং সেটাকে ধর্মের নামে আমি বলছি বিশ্বনাথবাবু স্বাভাবিক লজিকে আফসোসটা কাদের হয়? যারা এই মৃত্যু থেকে হিংসা থেকে ফায়দা তুলতে চায় তারা হতাশ হবে, কি করা যাবে? কিন্তু মানে তার কোনো খবর কোনো গুজব ছড়ানোর প্রতিক্রিয়ায় যদি বহু মানুষের জীবনহানির আশঙ্কা থাকে, কোন আমি সংবাদ মাধ্যম বাদ দিন, কোন দায়িত্ববান নাগরিক সেটা করবেন? আমি ফার্স্ট কথা বলবো যে এই ধরনের পরিস্থিতিতে বিশেষ করে আমাদের মতন বহুত্ববাদী সমাজ ব্যবস্থায় কোনো সময় কিন্তু নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে, কোনো সময় আমাদের সংযমী অবস্থান নিতে হবে, কোনো সময় আমাদের মানে ভুল ভ্রান্তি বা মিথ্যাচারের জায়গা থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে, প্ররোচনার থেকে বাইরে থাকতে হবে। সংবাদ মাধ্যমে এই বহুত্ববাদী যে ফ্রেমওয়ার্ক তার মধ্য থেকে কাজ করতে হয়, ফলে তাকে দায়িত্ব অনেক সময় পালন করতে হয়। এমন অনেক খবর আছে যেই খবরগুলো হয়তো প্রকাশ করা নরমাল সময় প্রকাশ করা হয়, কিন্তু এই ধরনের সিচুয়েশনে প্রকাশ করা হয় না। দিল্লি বোম্বেতে কোনো প্রতিষ্ঠান আছে, তার কি দায়বদ্ধতা আছে বাংলার মানুষের প্রতি? একেবারে মানে আমি বলছি তার সঙ্গে বাংলার মাটিতে থাকা সংবাদ মাধ্যমের দায়িত্ববোধের তো তফাৎ হবেই। প্রথমত তার প্রক্সিমিটি নেই, মানে সে মানে কয়েক হাজার কিলোমিটার দূরে আছে, তাও তো ভাবতে হবে। অশান্তির আবহে অব্যাহত সাধারণ মানুষের দুর্ভোগ, কোথাও এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট তো বন্ধই, এছাড়া বাস যান চলাচল ব্যাহত, সব থেকে অসুবিধে আছে কিন্তু সাধারণ মানুষ। প্রথম দিন থেকে আমরা এই একটাই কথা বলে আসছি, সব থেকে অসুবিধে পড়ছেন অশান্তির জেরে একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। দেখুন, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বসিরহাটে অশান্তির আঁচ গিয়ে পড়েছে এই দুধের শিশুর ওপরও। ও জানে না ধর্ম কি, বোঝে না অশান্তি কেন হয়, অথচ অশান্তির জেরে এই নিষ্পাপ শিশুর দুধেও টান। দুধ কেনার জন্য বাড়ির বাইরে বেরোতে পারছেন না লোকজন, যদি পথে ওত পেতে থাকে বিপদ। আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দুধেরও প্রবলেম, দুধ কেনা যাচ্ছে না, কিনতে পাচ্ছেন না, সব দোকানই বন্ধ। যা ছিল আগে খুবই সমস্যা হচ্ছে, আমরা চাই খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাক। তবে আগের থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে বাদুড়িয়া, খুলেছে দোকানপাট, কিন্তু রাস্তায় বাসের দেখা নেই। ভরসা বলতে একমাত্র ট্রেকার, তাতেও বাদুর ঝোলা ভিড়। শুধু অটো চলছে, আর এই বাস একটা ডিএন অটো আসছে অনেক পরে লেটে। হ্যাঁ, অসুবিধা, বাসটাকে ঘন ঘন চলতো, সেটা চলছে না, এই কাটা গাড়িতে যেতে হচ্ছে। অবস্থা মানে এই বাস খুব কম আসছে বলে আমরা এইখান থেকে এই অটোয় আসলাম, অটো এসে এখানে ট্রেকারে যাচ্ছি। বাস চলছে না? চলছে, খুব কম চলছে। মানে পাবলিকে হ্যারাসমেন্ট এত পরিমাণ হচ্ছে ধারণার বাইরে। আমাদের তো প্রচুর ভয়ে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি বার করিনি 2 দিন, আজকে বেরিয়েছি। অশান্তির জেরে বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগরের মতো অনেক জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, যার জেরে বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। কোথাও ব্যাংকে লিংক নেই, কোথাও আবার এটিএম এর টাকা নেই। আমাদের দিকে 3 দিন ধরে আমাদের ব্যাংকে কোনো কাজ চলছে না। আমরা ছোটোখাটো বিজনেসম্যান, আমরা কোনো বিজনেস করতে পারছি না, টাকা কোথাও পাঠাতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের। কদিন ধরে এখানে ব্যাংকে বন্ধ ছিল 2 দিন, অতএব সেই মতো আমরা ঠিকমতো ওখানে গিয়ে টাকা পয়সা ঠিকমতো তুলতে পারছি না, এবং এটিএমে তো কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, এটিএম থেকে যে পয়সা করে তুলবো তার কোনো লিঙ্ক নেই,
এই কোনো লিঙ্কে কাজই হচ্ছে না, আমরা যাচ্ছি হয়রান হয়ে ফিরে আসছি। কিন্তু কবে স্বাভাবিক হবে পরিষেবা, কবে ফিরবে শান্তি, অপেক্ষায় বসিরহাট ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। সমীরণ পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, বিষয় বসিরহাট বাদুড়িয়া, কিন্তু আলটিমেটলি লড়াইটা সেই এক। 9 তারিখ সায়ন্তনবাবু আরও ভালো বলতে পারবেন, বিজেপির কেন্দ্রীয় দল মীনাক্ষী লেখি আসার কথা। আজকে বিজেপির তরফে মোহিত রায়, হান্ডা, সুপর্ণ মৈত্ররা রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছেন। আমি বলছি আলটিমেটলি লড়াইটা কিন্তু দিল্লি বনাম কলকাতা, বিজেপি বনাম তৃণমূল এবং কেন্দ্র বনাম রাজ্যতেই দাঁড়ালো। না, আমি একটা কথা বিশ্বনাথবাবু বলছিল যে স্ফুলিঙ্গ কিভাবে জ্বলল। আলবার্ট আইনস্টাইন বিখ্যাত বৈজ্ঞানিক একটা কথা মনে পড়ছে, লজ অ্যালোন ক্যান নট সিকিউর freedom of expression. In order that everybody present his views without penalty, there must be spirit of tolerance to the entire population. বাংলাটা হচ্ছে আইন একাই বাক স্বাধীনতা নিশ্চয়তা দিতে পারে না। আমি বলি ভাই, প্রত্যেক যাতে শাস্তি এড়িয়ে বাক স্বাধীনতা ভোগ করতে পারে তার জন্য প্রত্যেক মানুষকে ধৈর্যের কর্মচারী। ছেলেটাকে ধরলেন কেন? বাক স্বাধীনতা দুটো জিনিস, একটা হলো পারস্পরিক সহযোগিতা, আর একটা হচ্ছে তোমার জামাতের সঙ্গে কি সহযোগিতা করবেন জিহাদিদের সঙ্গে। একটু আগে কি বলেছো তুমি মনে আছে? তুমি একটু আগে কি বলেছো? কোথা থেকে একটা বাচ্চা 17 বছরের বাচ্চা কি করলো জানো? সারা ভারতবর্ষ সমস্ত কিছু, পশ্চিমবঙ্গ না কি করে দিল? আজকে কে করেছে? শ্রীরামবাবু করেছিল, ধরলেন না? ইট ইজ induced, না বয়সটা তো exploited, degraded, subjugated, আজকে তোমরা ক্যাপিটালাইজ করছো। সবথেকে নৃশংস কাজটা করেছিল একটা নাবালক, বয়সটা নাবালক, সেখানে আইনটাকে তোমরা ভাবছো কি এই সুযোগে পশ্চিমবঙ্গকে সরকার করে দিয়ে 356 মনে আছে না? দাদরি থেকে বল্লভগড় থেকে রামগড় একই অপরাধ লড়াইটা শত শত মৃত্যু কাদের দিচ্ছ তোমরা? আজকে তোমরা এই কথাগুলো বলছো। আজকে ভারতবর্ষ একটা অস্থিতি, জামাত আর হুসেন করে না, আজকে তুমি বললে হবে। আজকে তৃণমূলের নিয়ন্ত্রণ নেই, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি এই ধরনের ঘটনাটাও আলটিমেটলি কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূলী চোখে আমার আসছে একজন বিশ্লেষক হিসাবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, প্রেস কনফারেন্সের যদি ধরন দেখেন, দুটো রাজনৈতিক যদি ধরুন দুই পক্ষের দিকে তাকান, বেসিক্যালি হলো পলিটিক্যাল অবজেক্টিভের পার্সপেক্টিভেই কিন্তু দিল্লির থেকে রেসপন্স করা হচ্ছে, মানে বিজেপি অমিত শাহ রেসপন্স করছে, পশ্চিমবাংলা থেকেও প্রায় সমপরিমাণে রেসপন্স যাচ্ছে মানে তৃণমূলের তরফ থেকে। ফলে সম্প্রতি গত 6 মাস ধরে বিজেপি তৃণমূলের যে তরজা, সেই তরজার আরেকটা বহিঃপ্রকাশ এই উত্তর 24 পরগনাতেও কিন্তু দেখা যাচ্ছে। এখানে সায়ন্তন বাবু ফ্রিডম অফ স্পিচ নিয়ে বললেন তো, বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধানে ফ্রিডম অফ স্পিচ এবং বাকি যেগুলো রাইট, মানে যে আমাদের যেগুলো অধিকার, ফ্রিডম অফ স্পিচও একটা রাইট, অধিকার, সেগুলো বহু বহু মানে ক্লজের মধ্যে সেগুলো উল্লেখ করা আছে। ভারতবর্ষের সংবিধানে ডিউটি কি সেটা পরে ইনকর্পোরেটেড হয়েছে 51A খালি ডিউটি দেখবেন মাত্র কটা বলা আছে, কারণ ভারতবর্ষের যারা সংবিধান প্রণেতা এবং পরে যখন অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে কনস্টিটিউশনে, তারা জানতেন যে ভারতবর্ষের মানুষ তাদের যে ডিউটি সে সম্পর্কে সচেতন, সুতরাং সেটাকে ব্যাখ্যা করে আমি বলছি চন্দ্রবাদী সংবিধান কি বলছে ফ্রিডম অফ স্পিচ এর
দেবনারায়ণ দা এবং চন্দ্রিমাদিকে করতে চাই। এই ভারতবর্ষে বা বিশ্বনাথ বলেন তরজা, এনারা তো বিজেপিকে বোধ করবেন, বিজেপিকে হারাবেন বলে সারা দেশে করছেন। ত্রিপুরাতে তৃণমূল দলটা সবাই বিজেপিতে কেন চলে গেল? সব বিধায়ক দল সভাপতি দাঙ্গা লাগাবেন না? দাঙ্গা তো আপনারা করছেন। জামাতকে এক মন্ত্রী দেখলাম বলছে এটা গুজরাট বানাতে দেবো না, এটাকে বাংলাদেশ বানাবেন নাকি না পাকিস্তান বানাবেন? ফ্রিডম অফ স্পিচ যেখান থেকে যে ফেসবুক পোস্ট থেকে এই যাবতীয় অশান্তি, মানুষের মৃত্যু, এত রক্তপাত, এত অশান্তির সৃষ্টি, বারবার কিন্তু সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে ফ্রিডম অফ স্পিচের সঙ্গে পাবলিক অর্ডার তুমি ব্যাহত করতে পারো না। মানে কোন ধর্ম সম্প্রদায় কারুর মনে তুমি আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলে আমি সরঞ্জিত অতটা ডিসিবল তুলতে পারবে না। ঘটনা হচ্ছে গিয়ে ফ্রিডমটা কতটা ফ্রিডম, হ্যাঁ কতটা কি, রেগুলেটরটা কি, আমাদের মধ্যে রেগুলেটর কিন্তু একটাই, সেটা হচ্ছে শিক্ষা। যে আমি কতটা বললে সেটা অন্যের, আমি ছড়িয়ে বসছি, কতটা বললে অন্যের সমস্যা হচ্ছে না সেইটা কিন্তু আমাকে দেখতে হবে। তেমনি কথাটাও তাই, মানে ফ্রিডম অফ স্পিচ সেই ব্যাপারটাও তাই। আইন টাইন আমি লেম্যান, আমি অতটা জানি না, বুঝি না, কিন্তু অন্যের যাতে অসুবিধা না হয়। যেমন আমরা জোরে গান চালিয়ে তো আমি শুনতেই পারি, কিন্তু যদি পাশের বাড়ির ছেলেটার পরীক্ষা থাকে আমি কি সেটা করব? আমি যে মানুষ সেটা প্রমাণ রাখবো কোথায়, কিভাবে রাখবো? আমি যে 51A বললাম না, দেখবেন মাত্র কয়েকটা লাইনে, কয়েকটা ছত্রে করা আছে, whereas আমাদের অধিকার সম্পর্কে কিন্তু বিভিন্ন আর্টিকেল ডিল করে। জিনিসগুলো এতটা ইন্টারপ্রিটেশন, সেটা একটা জিনিস আমি চন্দ্রিমাদিকে জিজ্ঞেস করতে চাই আজকে এক মিনিট। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হুগলিতে একটা জায়গায় বললেন যে মন্দির কমিটিতে হচ্ছে ফিরহাদ হাকিম থাকবেন। না না, তুমি ভুল করছো, এটা ভুল, এটা ভুল। আমি বলছি না না, আমি তোমাকে কারেক্ট করে দিই, ডেভেলপমেন্ট বোর্ডে এটা মন্দির কমিটি না না বোর্ডে থাকবেন। এবার বোর্ডে থাকতে গেলে মন্দিরের যে অনেক বিষয়, ইন্টারফারেন্সের বিষয় আছে। আমি যেটা বলতে চাইছি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তৃণমূলের সময় আরএসএস এর শাখা বাড়ল এবং প্রত্যেকটি জায়গায় সেটা কি তৃণমূলকে তার প্রশাসনিক দিক বা প্রত্যেক দিক থেকে ভাবতে হবে না? যে কথাটা আমি তা বলছি আমি শুভঙ্কর বাবুর কাছে একটাই প্রশ্ন করব যে তাহলে কি আমরা ধরে নেব যে ভারত সরকারের এই মুহূর্তেও যিনি আছেন ঘটনাচক্রে সেরকমই? আমি বলছি যে ভারত সরকারের হজ কমিটি বা হজের দায়িত্ব যিনি যে মন্ত্রী দেখবেন তাকে মুসলমান হতে হবে, তিনি হিন্দু হতে পারবেন না। যে কোনো মন্ত্রী যখন সংবিধান হাতে আমি বলছি হাতে সংবিধান নিয়ে শপথ নিলে তারপরে তিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ইস্যুই হতে পারে না, কোনো ইস্যু হবে না। কিন্তু আমি বলছি যে হারে প্রত্যেকটি জায়গায় এই যে হিন্দু মুসলমানের বিষয়টা সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, মানে আমি বিষয়টাকে দেখা দরকার। কালকে রাহুল সিনহা যেটা বলেছেন যে আপনারাই নাকি বিজেপির পালে হাওয়া দিচ্ছেন, সেইটাই শুভঙ্কর একটু অন্যভাবে বলার চেষ্টা করছে। তাহলে বিজেপির ভাষায় কথা বলছে শুভঙ্কর, সেটা আরো বেশি দুঃখজনক। আমি খুব সিরিয়াস নোট নিচ্ছি এই ঘটনার পার্সপেক্টিভ যদি একটুখানি আমরা দেখি, মানে এতদিন আমরা কোনো আলোচনাতেই আসিনি সেই অর্থে। আজকে একটু খবরের কাগজে বেরিয়েছে সেটা, আমি নিজেও আমাদের যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাদের থেকেও যেটা জেনেছি, সেটা হলো যে গত কয়েক মাস রাজ্য সরকার খুব স্ট্রংলি মানে বর্ডার এলাকাতে কিন্তু একটা শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছে পুলিশ দিয়ে, যাতে গরু পাচার বন্ধ হয়। গরু পাচারকারীরা এই পুরো এপিসোডে মানে যারা মিসক্রেন্ট, যারা আইন ভঙ্গ করে মানে তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে এই গরু পাচার বন্ধ হওয়ার জন্য, তাদের একটা বড় ইনভলভমেন্টের কিন্তু অবস্থান। কিন্তু হেড স্পিচ দিল কে? কার সঙ্গে গরু পাচার করি তো এই যে এটা হয় না।
কার সঙ্গে গরু পাচারকারী মানে গরু পাচারকারী তাদের একটা অন্য জিনিস, তাদের যুক্ত হয়ে থাকার প্রশ্ন। মানে একটা বাচ্চা ছেলে সে কি আরম্ভ করলো, তাকে ক্যাপিটালাইজ তো করতেই পারে। সেখানে প্রশাসন কিছু স্ট্রং স্টেপ নিয়েছে বিভিন্ন বিষয়ে, সেই বিভিন্ন বিষয়ে স্ট্রং স্টেপ নেওয়ার জন্য যাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, খালি যে বসিরহাট বালুরিয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে। যে মুখগুলো আমরা বারবার গত কয়েকদিন ধরে দেখাচ্ছি, অসুবিধে পড়া, অশান্তিতে পড়া, এমনকি অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়া অথচ সমাজকে শিক্ষা দেওয়ার সেই মুখগুলো আমাদের কিন্তু মনে থেকে যাবে। এই অনুষ্ঠান আজকে শেষ করব সম্প্রীতির আরেকটা ছবি দেখিয়ে, আমাদের শিক্ষণীয়। দেখুন, উত্তর 24 পরগনার বসিরহাট থানার কাছে শ্রীমোহিনী এলাকা। অশান্তির আগুনে পুড়েছে শ্রীমোহিনীও। গ্রামে ঘুরলেই বোঝা যায় ছবিটা। কিন্তু এই ক্ষতের মধ্যেও নতুন করে শুরুর তাগিদ। অশান্তির আঁচে কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে শ্রীমোহিনী এলাকার একমাত্র এই মুদির দোকান। যে দোকান গ্রামবাসীদের কাছে ছিল নিতান্তই ভরসা, সেই দোকান জুড়ে এখন শুধুই ক্ষত চিহ্ন। আর এই ক্ষতে প্রলেপ দিতে গিয়ে দেখা গেল এখনো অটুট সম্প্রীতি। দোকান ভাঙচুর হলেও অবশিষ্ট যেটুকু পড়ে রয়েছে তাও গ্রামবাসীদের মধ্যে দিয়ে দিতে চান দোকান মালিক স্বপন পাল। সম্প্রীতি, সৌহার্দ্য এসব কঠিন শব্দ তার মাথায় ঢোকে না, কিন্তু স্বপন এইটুকু জানেন, ব্যবসার সময় তিনি কোনো দিন ক্রেতার ধর্ম দেখেননি। ক্রেতাদের মধ্যেও ছিল না কোনো ছুতমার, তাই এখন বিপদের দিনে সবার পাশে দাঁড়াতে চান স্বপন। আমার সঙ্গে কারো কোনো অশান্তির কিছু নেই। এই এত কিছু ক্ষতির পরেও গতকাল আমি যখন পরিষ্কার করতে এলাম তখন এরাই আমাকে বলছে যে আমরা টাকা দিচ্ছি, তুমি আবার দোকান চালু করো। সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই সবাইকে মিলেমিশে থাকবে, এইভাবেই একটা পরিবেশ তৈরি করা উচিত। স্বপনের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য গ্রামবাসীরাও। ধর্ম নাই বা হোক এক, কিন্তু সকলেই তো মানুষ। বিপদের দিনে পরস্পরের পাশে দাঁড়ানোই তো সব থেকে বড় ধর্ম। আমাদের এলাকার লোক সাহায্য করার জন্য প্রস্তুত। হ্যাঁ, কেউ 20,000, কেউ 20,000, কেউ 30,000 টাকা, আপনাকে 40,000 টাকা দেবো, আপনি খুলুন। আমাদের তো অসুবিধা হচ্ছে। আমরা এখানে সব আমরা যে মানে সব একসঙ্গে মানে বাস করতে চাই, আমরা সবসময় শান্তি চাই। এটা শান্তির জায়গাটা, কিন্তু অশান্তির জায়গা ছিল না। অশান্তি বিধ্বস্ত বসিরহাট এখন শুধু শান্তি চায়। 2012 সালে মাদ্রাসা বোর্ডে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সপ্তম হয়েছিলেন বসিরহাটের মোহাম্মদ আলী মোল্লা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশংসাপত্রও নিয়েছিলেন। সেই মোহাম্মদ আলী মোল্লা ও তার পরিবারের সদস্যরা এখন কার্যত গৃহবন্দী। আমরা যেভাবে ছিলাম একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা চাইছি সেইভাবেই আমরা আবার শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসবাস করার জন্য। বর্তমান যে বাতাবরণ তৈরি হয়েছে, কিছু অসাধু চক্রান্তকারী ব্যক্তিদের উদ্দেশ্যে এই সমস্ত ঘটনাগুলো, প্ররোচনামূলক ঘটনাগুলোর জন্য এই সমস্ত জিনিসগুলো ঘটছে। পড়তে বসার সময় বোমার আওয়াজ শুনলে মানুষকেও মানে পড়তে বসতে অসুবিধা হচ্ছে, আতঙ্ক হচ্ছে যে আমরা বাঁচবো কি মরবো। এইভাবে পড়াশোনা করা যায় না কখনো। আমরা চাই যে সব সমস্যা মিটে যাক, আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাই। সবাই তাই বলছেন, এলাকায় শান্তি ফিরুক, উদ্ভাসিত হোক সম্প্রীতির বন্ধন। সম্প্রীতির বার্তা দিতে এদিন দেগঙ্গার হাদিপুরে মিছিল বেরোয়। হিন্দু মুসলিম সবাই সামিল হন সেই মিছিলে। সব মিলিয়ে বসিরহাটের বার্তাটা স্পষ্ট, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আবির দত্ত ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।